আমরা এখানে সমবেত হয়েছি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করার জন্য, তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। আপনারা অনেকেই এখানে এসেছেন, সবার আমরা স্থান সংকুলন করতে পারিনি। শহীদ মিনার ময়দান বুদ্ধদা জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা। যখন প্রথম যুব ফেডারেশনের, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তিনি সম্পাদক হয়েছিলেন, তার প্রথম প্রকাশ্য সমাবেশ শহীদ মিনারে হয়েছিল। এবং তিনি যখন 80 সালে যুব ফেডারেশন থেকে বিদায় নিলেন, পশ্চিমবঙ্গ যুব ফেডারেশন থেকে ডিএফএ হওয়ার প্রাক্কালে, তখনও শহীদ মিনারে সমাবেশ হয়েছিল। আমার যেমন সূর্যদা বললেন, দীর্ঘদিন তাকে নেতা হিসেবে, দাদা হিসেবে, সহকর্মী হিসেবে, শিক্ষক হিসেবে, একজন উৎসাহদাতা হিসেবে পেয়েছি। কারণ তিনি যখন যুব আন্দোলন থেকে বিদায় নিচ্ছেন, ওই সময় আমাদের প্রজন্ম যুব আন্দোলনে যুক্ত হয়েছে। অনেকটা তার উৎসাহে ছাত্র আন্দোলন ছেড়ে যুব আন্দোলনে দ্রুত আমি অংশগ্রহণ করলাম। আমরা যখন স্মরণ সভা করি, সেটা আমাদের নিজস্ব অভিজ্ঞতা এগুলো চলে আসে স্মৃতিমধুর হয়ে, কিন্তু উদ্দেশ্য সেটা নয়। সেটা আমাদের কাছে শিক্ষণীয়, সেটাকে আমাদের রক্ষণ করতে হয় মনের গভীরে, এবং তারপরে আমাদের কাজকর্মের মধ্যে সেই শিক্ষাকে কাজে লাগানোর চেষ্টা করতে হয়। আবার স্মরণ সভার এই অল্প পরিসর তার পক্ষে তো, তার জন্য তো নয়, কারো ক্ষেত্রেই তার জীবনের কর্মের মূল্যায়নের অবসর দেয় না এই সংক্ষিপ্ত পরিসর, এবং সেটা আমাদের উদ্দেশ্যও নয়। আমাদের শোক প্রস্তাবে আমরা তার রাজনৈতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রশাসন চালানোর ব্যাপারে তার অভিজ্ঞতা, এই রাজ্য নিয়ে ভাবনা, নতুন প্রজন্মকে নিয়ে ভাবনা, সেগুলো আমরা উল্লেখ করেছি। আমাদের পার্টির সর্বভারতীয় সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, আপনারা শুনলেন তার ভিডিও বার্তায়। আজকে দুপুর 1টা পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম না সে বলতে পারবে কি না। সকাল পর্যন্ত সে এইমসের আইসিইউতে ছিল, তার শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল, সেজন্য সে আসতে পারেনি। কিন্তু আমরা চেয়েছিলাম, এবং প্রযুক্তির দৌলতে সেটা সুবিধা হয়ে গেল, আজকে আইসিইউ থেকে সকালে তাকে সাধারণ বেডে নিয়ে যাওয়া হলো, এবং তারপরে প্রথম কাজ সে করলো বুদ্ধদাকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য এই সভার জন্য যা এখানে এসে বলার কথা ছিল সেটা সে পাঠালো, এবং আমরা সেটা আপনাদের কাছে রক্ষা করলাম, শোনালাম। পরে অন্য সুযোগ হবে যখন পূর্ণাঙ্গভাবে আমরা তার কথা শুনবার অবসর পাব। আমি এটুকু বলতে পারি যে যখন আমরা এই জীবন যুদ্ধে অবতীর্ণ হই, আমরা সবাই জানি কেউই একাকী এটা লড়াই করতে পারি না। বুদ্ধদা তার মতাদর্শের জায়গা থেকে, তার জীবন বোধ থেকে, মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিভঙ্গি থেকে তিনি এটা বুঝেছিলেন এবং বুঝিয়েছিলেন। সামগ্রিকতার মধ্যে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন, লড়ে যেতে চেয়েছিলেন, গড়ে তুলতে চেয়েছিলেন। আজকে আমরা যখন তাকে স্মরণ করছি, এই যে স্লোগান হয় অমর রহে, আমরা জানি জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। কেউ বেঁচে থাকবে না শেষ পর্যন্ত, কিন্তু তার কাজের মধ্য দিয়ে, তার ভাবনার মধ্য দিয়ে, তার যে অবদান তার মধ্য দিয়ে, তার স্বপ্নের মধ্য দিয়ে, সেই স্বপ্নকে রূপায়িত করার জন্য তার যে প্রয়াস, তার মধ্য দিয়ে সে বেঁচে থাকে। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি।
কারণ প্রয়াণের পরে যখন আমরা স্মরণ সভা করি, চোখের জল ফেলার জন্য নয়, শপথ নেওয়ার জন্য। যে স্বপ্ন তিনি দেখেছিলেন সমাজতন্ত্রের জন্য, যেখানে শোষণ থাকবে না, একজন মানুষ আরেকজন মানুষের উপর দাঁড়িয়ে জাত পাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গের ভিত্তিতে নিজের মতকে চাপিয়ে দেবে না, নিজের শোষণ এবং শাসনকে চাপিয়ে দেবে না। এরকম একটা জাস্ট ইকুইটেবল সোসাইটি, যেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে, যেখানে সবার ইকুইটি থাকবে, ইকুয়ালিটি থাকবে, সেফটি থাকবে। এই তিনটি দিক, তিন কোণ, যারা প্রযুক্তিবিদ জানেন, আমাদের ঘর বাড়ি এই স্টেডিয়ামে যখন কোনো কিছু গড়ে ওঠে দেখবেন একটা ট্রায়াঙ্গেল থাকে। যখন ব্রিজগুলোতে যাবেন ধসে পড়বে না, কারণ চৌকো হলেও বরফি হয়ে যাবে, গোলাকার হলেও কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। কিন্তু তিনটে কোণ যখন থাকে তখন সেটা এই অ্যাঙ্গেলটা তখন সে ধারণ করতে পারে। এরকম আমাদের সমাজে নিরাপত্তা, সমতা এবং অংশীদারিত্ব, ভাগিদারি, এই তিনটাকে প্রতিষ্ঠা করতে হয়। সেই স্বপ্নই তিনি দেখেছিলেন। আর যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবার ষড়যন্ত্র হল, বামফ্রন্ট সরকারকে উৎখাত করার যখন প্রয়াস হলো, নানাবিধ ছিল, তার মধ্যে আমরা যাবো না, আজকে সেটা প্রসঙ্গ নয়। আসলে তখন আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সময়, আমাদের রাজ্যে এই যে ইকুইটির লড়াই, অংশীদারিত্বের ভাগিদারি, এই যে সমতার লড়াই, সাম্যের লড়াই, এই যে নিরাপত্তার জন্য প্রত্যেকটা মানুষ যতই ভালনারেবল, প্রতিবন্ধী হোক, মহিলা হোক, শিশু হোক, বয়স্ক হোক, সংখ্যালঘু হোক, আদিবাসী হোক, তপশিলি হোক, বিভিন্ন জনজাতির মানুষ হোক, তাদের যেমন অংশীদারিত্বকে নিশ্চিত করতে হবে, তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে এবং সেটা সাম্যের ভিত্তিতে হবে। সেই স্বপ্নই তিনি রেখেছেন। তরুণ কবি পাঞ্জাবের আফতার সিং পাস খালিস্তানিদের হাতে খুন হয়েছে, স্বপ্নটা জানবেন। তার একটা কবিতার একটা লাইন ছিল, সবসে বুরা হতা হ্যায় স্বপ্নों का मर जाना। আসলে জাতি হিসেবে, সমাজ হিসেবে, প্রজন্ম হিসেবে আমাদের এই স্বপ্নকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। শুধু বুদ্ধদেব ভট্টাচার্যের শুভ্র শ্বেত পোশাকে কালি শেখানো ব্যাপার না। আজকে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি নাম নেব না, এখানে একজন এমন ব্যক্তি উপস্থিত আছেন যিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন, একেবারে কাজ থেকে অনেক দিন আগে। তথাকথিত পরিবর্তন কোট অ্যান্ড কোট, তারপরে তিনি একটি সামাজিক অনুষ্ঠানে আমাকে বলেছিলেন, আমাদের বেঁচে থাকতে হবে, কারণ আমাদের জীবদ্দশায় দেখে দিতে চায় যে বুদ্ধদেব ভট্টাচার্য ভিন্ডিকেটেড, তিনি ঠিক প্রমাণিত হয়েছেন। এটা যখন বাঙালি বুঝবে, বাংলা বুঝবে, সেই সময়টুকু পর্যন্ত বেঁচে থাকতে চায়। আমি মূল্যায়ন করবো না, আমরা মূল্যায়নের সময় নয়। মানুষ দোষও করে, দোষও থাকে, ভুলও করে, কিন্তু তার অনেস্টি অফ পারপাস, যে আদর্শকে তিনি গ্রহণ করেছেন, যে স্বপ্নকে তিনি দেখেছেন, যে বিশ্বাসকে তিনি গ্রহণ করেছেন, সেটাকে আজীবন লালন পালন করা এবং রক্ষা করা, তাতে অবিচল থাকে। যখন সাম্প্রদায়িকতার বিভাজন, যখন রাজ্য ভাগের ষড়যন্ত্র, যখন জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে মানুষকে ভাগ করা প্রয়াস চলছে। আমরা কি বলি সাধারণভাবে যখন সাম্প্রদায়িকতার কথা ওঠে, বলি সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক, সেকুলার, নন সেকুলার। বুদ্ধদের ক্ষেত্রে বলতে হয় অ্যাগ্রেসিভলি সেকুলার, অ্যাগ্রেসিভলি সেকুলার। এবং এটা ছিল অনেকের কাছে ঠিক ততটা গ্রহণীয় ছিল না, কারণ ওই সময় আমাদের দেশটাতে
ফাঁসিবাদী ধামা বাজানোর জন্য, ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য, ধর্মীয় বিভিন্ন চিহ্ন, প্রতীক, অনুষ্ঠান, উৎসবকে কেন্দ্র করে দেশকে এবং মানুষকে ভাগ করার প্রয়াস চলছিল। অনেকটা তখন মনে হয় যে তার মতো মানুষ হয় সময় একটু পরে এসছেন, যে সময় আসার কথা ছিল, যখন তার মূল্যবোধ, তার সংস্কৃতিবোধ, তার বিশ্বাস, তার ইন্টিগ্রিটিকে বোঝা যেত। আবার অনেক সময় মনে হয় বোধহয় অনেক আগে চলে এসেছিলেন। আজকের প্রজন্ম যখন বড় হয়ে উঠবে, নতুন প্রজন্ম তখন উঠবে, গড়ে উঠবে, তখন হয়তো তাকে আরো বেশি করে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। তিনি যুব আন্দোলন থেকে উঠে এসেছিলেন বলে ছাত্র আন্দোলনের সঙ্গে থেকে যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেজন্য শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছিলেন ওতপ্রোতভাবে, আচারে, আচরণে, শুধু কথায় বার্তায় নয়, কাজে কর্মে। কোনো হিপোক্রেসি ছিল না। এবং এই জন্য তিনি একটা উদাহরণ আমাদের কাছে। আজকে যখন তাকে আমরা স্মরণ করছি, হিন্দিতে একটা কথা আছে, কাথনি আর কার্নি। গর্বের সঙ্গে বলতে পারি যে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা এই জন্যে স্মরণ রাখবো, তার কাথনি এবং কার্নির মধ্যে কোনো তফাৎ ছিল না, দুটোর মেলবন্ধন ঘটেছিল। সংস্কৃতি এবং রাজনীতির জগতের মধ্যে যেমন কলকাতা এবং হাওড়ার মধ্যে রবীন্দ্র সেতু বন্ধন করেছিল, আমাদের প্রজন্ম আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য শিল্প, সাহিত্য, সংস্কৃতি, তার রুচিবোধ, তার মূল্যবোধ, আর অন্যদিকে লড়াই, সংগ্রাম, আন্দোলন, তার মধ্যে সেতু বন্ধন করেছিলেন। হয়তো মার্ক্সবাদী লেনিনবাদী ধারণার সঙ্গে তার রাবীন্দ্রিক চিন্তা এবং ভাবনা যেটা তাকে হয়তো প্রভাবিত করেছিল। কিন্তু আমরা যখন তাকে আজকে স্মরণ করছি, আমরা আবার বলছি, তার মূল্যায়ন করছি না, কিন্তু আমাদের চোয়ালটাকে একটু শক্ত করতে হবে, আমাদের মুষ্টিবদ্ধ হাতকে আরো উঁচু করে তুলে ধরতে হবে। বুদ্ধদেব বেঁচে থাকবেন মানুষের লড়াইয়ের মধ্যে, সংগ্রামের মধ্যে, ঐক্যের মধ্যে, সুস্থ সংস্কৃতি বোধের মধ্যে বেঁচে থাকার লড়াইয়ের জন্য, বাঁচিয়ে তোলার লড়াইয়ের জন্য, বাঁচিয়ে রাখার লড়াইয়ের জন্য। আমরা সবাই জানি সমষ্টির মধ্যে দিয়ে ব্যক্তি। আজকে হরিশঙ্কর সাইয়ের জন্মদিন, তার একটা কবিতার মধ্যে এরকম ছিল, আমি ভারাক্রান্ত করব না, যে একা লড়া যায় না, অনেককে একসঙ্গে নিয়ে লড়তে হয়। বিচারের জন্য হোক, ন্যায় প্রতিষ্ঠার জন্য হোক, অধিকারের জন্য হোক, সত্যের জন্য হোক, জীবনের জন্য হোক, তিনি সবাইকে নিয়েই বাঁচতে চেয়েছিলেন। এবং এখানে একজন ব্যক্তি থেকে সমষ্টিতে তার উত্তরণ ঘটে। যেহেতু যুব আন্দোলন করেছিলেন, তিনি নতুন প্রজন্মের অল্প বয়সীদের জ্বালা, যন্ত্রণা, বেকারির জ্বালা, বেকারি বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, কাজের অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবি লড়াইয়ের মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন। যখন যুব আন্দোলনের কর্মী ছিলেন, নেতা ছিলেন, যখন মন্ত্রী হয়েছেন, যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই ভাবনা থেকে বিচ্যুত হননি। সেখান থেকে কৃষিকে সাফল্যের, যখন বামফ্রন্টের আমলে ক্ষুদ্র মাঝারি সেচ, ক্রপ ডাইভার্সিফিকেশন, আমাদের ঘাটতি রাজ্য খাদ্যে, সেখান থেকে স্বয়ম্ভর হওয়ার চেষ্টা, ভূমি সংস্কার, অপারেশন বর্গা, তার মধ্যে দাঁড়িয়ে যে সাফল্য, সেটাকে সংহত করে যাতে সেই ঘরের ছেলেমেয়েরা, এই গ্রাম বাংলার ছেলেমেয়েরা, এই শহরের, এই বস্তির, এই কলোনির, নিম্নবিত্ত ঘরের, গরিব মানুষের ঘরের ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা তাদের মেধা, বুদ্ধি, শিক্ষা, দক্ষতা, যোগ্যতা দিয়ে যাতে এই বাংলাকে গড়ে তুলতে পারে, এটাই তো তার স্বপ্ন ছিল। তারই তো বাস্তবায়নের জন্য তিনি প্রয়াস চালিয়েছিলেন। হাজারো ত্রুটি আমরা দেখাতে পারি। দুর্ভাগ্য আমাদের, যখন তার মরদেহ শায়িত আছে, যখন তার দেহ দান করা হয়নি, তখনও কেউ কেউ লেফট হ্যান্ড কমপ্লিমেন্টের মতো করে
সমালোচনা করতে আরম্ভ করলেন। আমাদের সংস্কৃতিতে, আমাদের ঐতিহ্যে এটা নেই। কিন্তু যারা প্রতিদিন সৌজন্যের পাঠ শেখান, সংস্কৃতির নাম করে নতুন ধরনের কুৎসিত আবহাওয়া তৈরি করছেন, রাজনৈতিক পরিসরে, সামাজিক পরিসরে, অর্থনৈতিক পরিসরে, তাদের কাছ থেকে আমাদের শুনতে হচ্ছে। আমরা আবার বলছি, দোষে ত্রুটিতে রবীন্দ্র ভাবনার কথা যদি বলতে হয়, আমরা কেউই কোনো মানুষই পূর্ণ হতে পারে না। নান অফ আস, আমরা পারফেক্ট হতে পারি না। কিন্তু রবীন্দ্র ভাবনার মধ্যে হচ্ছে সততা, নিষ্ঠা, পরিশ্রম, মেধা, বুদ্ধি সমস্ত কিছু দিয়ে যে যা করছেন তার মধ্যে পারফেকশন আনার চেষ্টা করে। পূর্ণতা প্রাপ্তি হবে না, কিন্তু পূর্ণতা অভিলাষী হতে হবে সবাইকে। বুদ্ধরা সেটা অক্ষরে অক্ষরে পালন করতেন। কেউ কেউ বলতে পারে খুঁতখুঁতে ছিলেন, কেউ কেউ বলতে পারে, যেটা আমি আবার বলছি নেগেটিভ ভাবনা বলবো না, কিন্তু তিনি পারফেকশনটা, পরিপাট্য, সেটার উপরে জোর দিতেন। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরের মধ্যে, আমাদের সমস্ত সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আজকের এই স্মরণ সভাকেও সেই অনুযায়ী একটু পরিপাটি করে করার চেষ্টা করেছি। আমরা সবটা সফল হইনি। এই হলের মধ্যে দাঁড়িয়ে সফল হওয়ার কথাও নয়। আমরা তাকে স্মরণে সফল হব যদি তার মননের অংশীদার হতে পারে, যদি তার স্বপ্নকে রূপায়িত করার জন্য, বাস্তবায়িত করার জন্য, যেমন বিমানদা বললেন, আমাদের প্রয়াসকে আমরা আরও বহুগুণ বাড়িয়ে নিয়ে যেতে পারি। এবং এই বাংলার বুকে আমাদের যা কিছু অক্ষমতা, যা কিছু দুর্বলতা, যা কিছু ঘাটতি, যা কিছু অসম্পূর্ণতা, তাকে যদি পূর্ণতার জন্য আমরা অভিলাষী হই এবং প্রয়াসরত হই, আমরা সে শপথ নিতে পারব এবং সেই শপথের মধ্য দিয়ে বুদ্ধটাকে আমরা স্মরণে রাখতে পারব। এবং সেই শপথ আজকে আমাদের নিতে হবে। আজকে যখন আমরা এখানে বুদ্ধটাকে স্মরণ করছি, হাজারো লাখো মানুষ রাত যাচ্ছে, রাস্তায় নেমেছে, শুধু বাংলায় নয়, গোটা দেশে যে অন্যায়, অনাচার, যে নির্যাতন সহ্য করতে হয়েছে ওই স্নাতকোত্তর পাঠরতা পিজিটিতে। এবং তারপরে আমরা দেখলাম যে কত অমানবিক, কত স্বার্থপর, কত দুর্নীতিপরায়ণ, কত দুষ্কৃতি দ্বারা পরিবেষ্টিত হলে প্রশাসন, মানুষ যখন বলেছে ন্যায় চাই, বিচার চাই, তখন তারা কিরকম সমস্ত শক্তি দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। যে নতুন প্রজন্মের জন্য বুদ্ধরা ভেবেছিলেন তারা এগিয়ে আসবে, তাই প্রত্যেক জেনারেশনে, প্রত্যেক সমাজে, প্রত্যেক কালে সে সমস্যার সম্মুখীন হয় এবং সেই প্রজন্ম সেই সমস্যার মোকাবিলা করার জন্য তার লিডার্স অস্ত্র শস্ত্র, যন্ত্রপাতি, ভাবনা, চিন্তা, দর্শন সে আবিষ্কার করে। এইভাবেই মানুষের উপর তার অগ্রগতি হয়। কোনো রিগ্রেসিভ না, কোনো প্রতিক্রিয়া নয়, কোনো পেছনে ফিরে যাওয়া নয়, কোনো অতীতমুখী নয়, ভবিষ্যৎমুখী হয়। এবং সে কাজে আমাদের করতে হবে। এবং সেটা যদি না করতে পারে, যখন জোর করে ঠেলে ঠুলে মিথ্যাচার করে তার বাপ মাকে ভুল বুঝিয়ে অনেকটা অন্তরীণ রেখে লাশটাকে সাবার করার চেষ্টা করছিল, তখন এই প্রজন্মেরই বুদ্ধদার প্রতিষ্ঠিত সংগঠন ডিওয়াইএফআই এর কর্মীরা, এসএফআই এর কর্মীরা গিয়ে ওই গাড়ির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, যাদেরকে মনেস্টেড হতে হয়েছে, যাদেরকে ম্যানহ্যান্ডেল করেছে, সেই ব্যাপারে আমরা কেস করেছি। কিন্তু তার কোনো ভোটকেপ নেই, তাদেরকে আসামি সাজানো হচ্ছে। আজকে যখন এই বাংলার বুকে আসামিরা বুক দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, সাক্ষী সাবুক লোপাট করছে, আর তখন যারা প্রতিবাদ করছে, ন্যায় চাইছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের শাস্তি বিধানের জন্য ভাবনা চিন্তা হচ্ছে। এই অন্যায় শেষ করতেই হবে, কিন্তু সেটা আমি চাইলে হবে না, আপনি চাইলে হবে না, হাজারো লাখ মানুষের সম্মিলিত কণ্ঠে শুধু সোচ্চারে বললে হবে না, লাগাতার আন্দোলনের সংগ্রামকে তীব্রতা বাড়িয়ে আমাদের সেই কাজটা করতে
করতে হবে। বুদ্ধদাকে শ্রদ্ধা জানাবো বুদ্ধদারই ভাষায়। এই লড়াই লড়তে হবে, এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে, এই লড়াই লড়তে হবে। কমরেড বুদ্ধ ভট্টাচার্য আমার রহে, কমরেড বুদ্ধ ভট্টাচার্য লাল সিং।